হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো ফার্স্ট পেজে খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। প্যানেল রিকমেন্ড সাইমালটেনিয়াস পোলস। তো আপনারা হয়তো অবগত আছেন যে কিছু সময় আগে একটা কমিটি তৈরি করা হয়েছিল খতিয়ে দেখার জন্য একই সাথে লোকসভা এবং বিধানসভা ভোট করানো যেতে পারে কিনা তার জন্য। তো সেই কমিটি রিপোর্ট দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেখানে উঠে এসেছে, আমরা দেখব কি বলা রয়েছে। High-level committee headed by former President Ramnath Kovind has recommended simultaneous election to the Lok Sabha and State Assembly as the first step and holding municipal and panchayat poll within 100 days of the general election in the next phase. তো একই সাথে কেন্দ্র এবং রাজ্যের দুটো ইলেকশন করানোর কথা বলা হচ্ছে এবং তার 100 দিনের মধ্যে 100 দিন পরে মিউনিসিপ্যাল এবং পঞ্চায়েত ভোটটাও কিন্তু করিয়ে নেওয়ার কথা বলেছে। কোন কমিটি? রামনাথ কোবিন্দ কমিটি। রামনাথ কোবিন্দকে প্রেসিডেন্ট করে যে কমিটিটা তৈরি করা হয়েছিল সেই কমিটি এই রেকমেন্ডেশনটা করেছে। তো বিরাট বড় একটা অনেক পেজের একটা তারা রিপোর্ট সাবমিট করেছে এবং এখানে কি বলা হচ্ছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 22nd ল কমিশন হুইচ ইজ examining the simultaneous poll issue is also expected to submit its report to the law ministry anytime now and recommended the same from the 2029 general election cycle. তো 22তম যে ল কমিশন বসেছে, ল কমিশন কি? ল কমিশন প্রতি 3 বছর অন্তর অন্তর বসানো হয়। বর্তমান সময়ে যে আইনগুলো রয়েছে সেইগুলো সময়ের পরিপ্রেক্ষিতে সঠিক কিনা, সেটা কোনো পরিবর্তন করা প্রয়োজন আছে কিনা, সেই সমস্ত বিষয়ে এরা আলোচনা করে থাকে। তো তারাও কিন্তু এই বিষয়ে তাদের রিপোর্ট খুব শীঘ্রই জমা দেবে এবং আমরা জানতে পারবো যে সাইমালটেনিয়াস ইলেকশন নিয়ে তাদের কি মন্তব্য রয়েছে, তাদের কি বক্তব্য রয়েছে। দ্য কোভিন্দ প্যানেল রিপোর্ট উইল নট হ্যাভ এনি বিয়ারিং অন দ্য আপকামিং লোকসভা ইলেকশন। তো আপকামিং যে ইলেকশন আছে সেইখানে এটা অ্যাপ্লাই করা হচ্ছে না বা তার উপর কোনো এফেক্ট পড়বে না। 2029 থেকে যে ইলেকশন হবে, যদি সেখানে দেখা যায় সেখানে সেটা ইমপ্লিমেন্ট করা হতে পারে এবং সেটা হলে আরও অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। আমরা বাংলা নিউজেও দেখে নেব, সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তুলে ধরা হয়েছে। তো এখানেও আমরা এটা দেখলাম। পোল বন্ড 22 ফার্মস ডোনেটেড ওভার 100 crore, বিজেপি গট হাইয়েস্ট শেয়ার। তো আমরা জানি ইলেকশন কমিশনকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার ছিল জমা দিতেই হবে খুব শীঘ্রই। তো তারা সেই রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে 22টা ফার্ম তারা 100 কোটিরও বেশি অর্থ জমা করেছে এবং সব থেকে বেশি শেয়ার কোন পার্টি পেয়েছে? বিজেপি পেয়েছে 6,060.5 কোটি টাকা ডোনেশন হিসেবে। তারপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,609.5 ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফিগার রয়েছে। এটা কিন্তু প্রকাশিত হলো। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইলেকটোরাল বন্ড নিয়ে দীর্ঘদিনের একটা সমালোচনা ছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল ঘোষণা করেছে, ইলেকটোরাল বন্ড বাতিল ঘোষণা করেছে এবং আমরা জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারাই কিন্তু সেই বন্ডটাকে ইস্যু করতে পারত, বর্তমানে সেটাকে বন্ধ করে দিল, কারণ এখানে ঘুরিয়ে বিভিন্ন রকম পলিটিক্যাল সুযোগ সুবিধা নেয়ার একটা ইস্যু চলে এসেছিল। কারণ যারাই প্রচুর পরিমাণে এই যে ফার্মগুলোর কথা হাইলাইট করা হয়েছে এই কারণে, কারণ যারা প্রচুর ডোনেশন দিচ্ছে তারা কিন্তু পলিটিক্যালি কোথাও সুবিধা একটা নিয়ে থাকে, এরকম বিষয়টা কিন্তু এখানে ছিল। যাই হোক, সুপ্রিম কোর্টের এরকম অবজারভেশন ছিল, অনেক কিছু সেখানে বলা ছিল, আমরা আগেও ডিসকাশন করেছি এবং ইলেকটোরাল বন্ড এই ইস্যুটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন এমসিকিউ তৈরি হতে পারে। তো এইগুলো একটু খুব ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল সেকশন রয়েছে। হ্যাজ পভার্টি রিয়েলি ড্রপ টু 5% ইন ইন্ডিয়া? কোয়েশ্চেন করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ জানি যে সম্প্রতি এর দাবি করা হয়েছে যে পভার্টি ভারতে কিন্তু 5% নেমে এসেছে। এটা কি সত্যি? এখানে বিভিন্ন বিষয় নিয়ে বিচার করা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল আমরা দেখে নেব, কারণ বাংলা সেকশানে খুব বেশি ভালো সেরকম এডিটোরিয়াল নেই। তো এইখানে দুটো খুব ভালো এডিটোরিয়াল রয়েছে এবং এখানে অনেক তথ্য উঠে আসবে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি এবং জানাটা প্রয়োজন।
Niti Aayog BVS Subramaniam recently claimed that less than 5% of Indians now live below the poverty line. He made the claim based on the finding of the Household Consumption Expenditure Survey 2022-2023. তো এই যে সার্ভেটা রয়েছে হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে, এই সার্ভের ভিত্তিতে এটা বলা হয়েছে এবং এই সার্ভের নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এইটা থেকে প্রশ্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এই জন্যই বারবার এটা নিউজে আসছে। 2022-23 যে তথ্য সেটা প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে এই BVS সুব্রমণিয়ামের যে দাবি সেটাও কিন্তু এইখান থেকেই এসেছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। He argued that the average consumption expenditure in the bottom 5% of the Indian population as estimated by the survey is about the same as the poverty line in India, suggesting that the poverty rate in India is somewhere in the range of 0 to 5%. Has poverty really dropped to 5% in India? Shujit Valla and Jyoti Ghosh discussed the question in a conversation with Prashant J, edited expert. তো যাই হোক, এখানে কথোপকথন দেয়া রয়েছে এক্সপার্টদের, তারা কি বলছেন আমরা দেখব। The claim is that 5% of the Indian live below the poverty line. Can we explain how the poverty line is defined in India? Does the poverty line need to be raised? তো পভার্টি লাইনটাকে কি বাড়ানোর প্রয়োজন আছে? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি তেন্ডুলকার কমিটি গুরুত্বপূর্ণ একটা কমিটি ছিল, তারা কিন্তু এই পভার্টি লাইনের বিষয়টা নিয়ে বলেছে, এখানেও সেটা বলা রয়েছে, আমরা দেখব কি বলা রয়েছে ডিটেলসে। উই আর টেকিং অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন দ্য লেভেল অফ পভার্টি ইন 2011-12. The poverty level in India based on the same poverty line as of today was 12.5%. তো বর্তমান সময়ে যে পভার্টি লাইনটা মাপা হচ্ছে সেই অনুযায়ী 2011-12-তে পার্সেন্টেজ কত ছিল? 12.5. Now it is down to 5%. If you apply the poverty line, which is today close to rupees 1,500 in rural area and 1,800 in urban area, according to the Tendulkar poverty line, you get something close to a poverty level of 2%. এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে বলা রয়েছে। আমরা যদি তেন্ডুলকার কমিটির যে পভার্টি লাইন তারা যে ডেফিনিশন দিয়েছিল, যেখানে 1500 টাকা রুরাল এরিয়াতে, 1800 টাকা আরবান এরিয়াতে, সেই হিসাবে ধরলে বর্তমান সময়ে যে পভার্টি লাইন, পভার্টি লেভেল, সেটা হচ্ছে মাত্র 2%। Therefore, we have moved from something like 12.5% in 2011-12 to 2% in 22-23, and that definitely suggests that the poverty line need to be raised around the world. এবং এখান থেকে আমরা বলতে পারি যে বর্তমানে পভার্টি লাইন বিষয়টাকে সমগ্র বিশ্বের ভিত্তিতে বাড়ানোটা প্রয়োজন। এক্সট্রিম পভার্টি ইজ হোয়াট হ্যাজ বিন এলিমিনেটেড। এক্সট্রিম পভার্টি বিষয়টা কিন্তু এলিমিনেট করা গেছে। উই হ্যাভ মেড গুড প্রোগ্রেস, but we have to raise the poverty line. If we apply the World Bank lower middle income line to calculate poverty, we get a poverty rate of something like 25% rural area and 11% in urban area, which gives you a poverty rate of 21%. So there is no question that the poverty line need to be raised. তো এখানে একদম সুন্দর করে বোঝানো রয়েছে, ডিটেলসে বলা রয়েছে যে পুরাতন নিয়মে আমরা যদি হিসাব করি তাহলে পভার্টি মাত্র 2% রয়েছে। যদি বর্তমান সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের যে মিডল ইনকাম লাইন সেটা ধরে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে 21%। সুতরাং এটা থেকে আমরা বলতে পারি যে পভার্টি লাইনটাকে কিন্তু রেজড করাটা প্রয়োজন। নেক্সট, whatever is being used at the poverty line today is inadequate. বর্তমানে পভার্টি লাইন বিচার করতে যেগুলো বিশ্লেষণ করা হয় সেটা কিন্তু যথেষ্ট নয়। বাট আই ওয়ান্ট টু highlight a couple of things. First, officially there is no declared income poverty line right now. এরকম কোনো declared income নেই poverty line ধরার জন্য। What Surajit is used, the Tendulkar line adjusted for consumer price inflation and the World Bank purchasing power poverty line of rupees $2.15 a day, both of which was give you less than 5% extreme poverty or extreme destitution. তো এখানে টেন্ডুলকার লাইনের যে বিষয়টা সেটা বলা আছে, বা ওয়ার্ল্ড ব্যাংকে যে পারচেসিং পাওয়ার পভার্টি লাইন বলা রয়েছে পার ডে, সেটা অনুযায়ী এই 5% হিসাবটা ধরা হচ্ছে। হাউএভার দ্যাট ইজ এ প্রবলেম। দ্য টেন্ডুলকার লাইন ইটসেলফ ওয়াজ নট রিয়েলি conceptually based on anything. It breaks away the idea that you need a certain minimum calorie requirement to the fulfill, and therefore household that spend at least that much on calorie would be above the line. So we don't actually have a poverty line in India. তো এখানে তেন্ডুলকার কমিটি যে বেসটা ধরেছিল, যেটা থেকে প্রশ্ন হয় যে ক্যালোরি ইনটেক, কতটা ক্যালোরি প্রয়োজন এবং সেটা সঠিক মাত্রায় পাচ্ছে কিনা,
সেইটা দিয়ে পভার্টি লাইন বিচার করা ছিল, সেই বেসটাকেই তিনি বলছেন এটা কিন্তু যথেষ্ট নয়। তো সুতরাং হিসাবটাও আমরা যথেষ্ট ভালো আমরা বলতে পারি না, বা সেটা নিয়ে বলতে পারি না যে পভার্টি লাইন পভার্টি অনেকটাই কমে গিয়েছে। The government has not announced any clear poverty line. Also, we have to be careful when comparing this survey over time, because the official report makes it explicit that this is not comparable with earlier survey. সুতরাং আর্লিয়ার সার্ভের সাথে এটা কম্পেয়ার করা যায় না, ইত্যাদি ইত্যাদি এখানে বলা হচ্ছে। The survey says consumption expenditure has gone up about 2.5 times since 2011-12, but critics say income has not risen in tandem to corroborate this claim. What explain the gap? তো কনজাম্পশান এক্সপেন্ডিচার, তো হাউসহোল্ড কনজাম্পশান এক্সপেন্ডিচারের সার্ভেটা ছিল। সুতরাং কনজাম্পশান যে এক্সপেন্ডিচার, অর্থাৎ ভোক্তার জন্য বিভিন্ন দ্রব্যের জন্য মানুষ যে খরচটা করে, সেই এক্সপেন্ডিচারটা বেড়েছে 2.5 টাইম বেড়েছে 2011-12 অনুযায়ী। অনেকটাই বাড়বৃদ্ধি সেটাকে বলা যেতে পারে। তো ইনকাম খুব একটা বাড়েনি, সেটাও এখানে তথ্য বলছে। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে, গ্যাপটা কেন রয়েছে সেটা এখানে বলা রয়েছে। ওয়েল, দ্যাট ইজ এ নর্মাল টার্ম। কনজাম্পশন হ্যাজ গন আপ পার ক্যাপিটা বাই অ্যাবাউট 40% ওভার দ্য লাস্ট 11 year ইন রিয়েল টাইম। কনজাম্পশন বেড়েছে 40%, এটা একটা হিউজ বৃদ্ধি। সো আই ডোন্ট সি হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ ইন ইট। দেয়ার আর আদার ফিগার দ্যাট corroborate the claim. Look at the wages. The periodic labor force survey provide you with data on the wages of different worker. তো পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট সার্ভে। এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় এই সার্ভেটা নিয়ে আলোচনা হয়, প্রচুর এডিটোরিয়ালও প্রকাশিত হয়েছে এটা নিয়ে। তো সেখানে ডিফারেন্ট ওয়ার্কারদের যে ওয়েজেস রয়েছে তার তথ্য প্রকাশিত। ফর এগ্রিকালচার ওয়ার্কার ওয়েজেস হ্যাভ গোন আপ টু 3.2% পার ইয়ার সিন্স 2011-12। তো 2011 অনুযায়ী তাদের যে ওয়েজেস সেটা কিন্তু বেড়েছে, তাদের যে পারিশ্রমিক সেটা বেড়েছে 3.2%. সো রিয়েল ওয়েজেস হ্যাভ রিয়েলি গন আপ। ফার্দার, ট্যাক্স ডাটা শো এ রিজনেবল স্ট্রং reversed growth since 2011 in the wages of salaried worker. So you have data showing that income have gone up and therefore consumption has gone up. তো এইখানে বলা হচ্ছে কি, উনি বলছেন যে ইনকামটা বেড়েছে, স্বাভাবিকভাবে কনজাম্পশনটাও কিন্তু বেড়েছে। তো এই তথ্যগুলো বারবার উঠে আসে এবং এই তথ্যগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ তথ্য, সরাসরি এখান থেকে প্রশ্ন হতে পারে। নেক্সট, ইটস আনফর্চুনেট দ্যাট উই হ্যাভ টু কিপ disagreeing even on data, but there are so many different studies that looked into real wage data and show that real wages have gone by less than 1% per annum since 2017. তো এখানে যেহেতু দুজন ব্যক্তির সাথে কথোপকথন হচ্ছে, একজন বলছেন ঠিক আছে তথ্য বলছে সত্যি বেড়েছে, আরেকজন বলছেন না, তথ্য সম্পর্কে আমরা একমত হতে পারছি না। কারণ কি, 2017 থেকে প্রতি বছর মাত্র 1% ওয়েজেসটা বেড়েছে, পারিশ্রমিক 1% মাত্র বেড়েছে। অ্যান্ড দে হ্যাভ ফলেন ফর কনস্ট্রাকশন ওয়ার্কার, এবং কনস্ট্রাকশন ওয়ার্কার যারা রয়েছে তাদের জন্য এটা কমেছে বলা যায়। হোয়াটস মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইনক্রিজ ইন এমপ্লয়মেন্ট দ্যাট হ্যাজ বিন সেলিব্রেটেড ইন দ্য লাস্ট PLFS, Periodic Labor Force Survey in 2023 does not actually exist because it's generally due to the dramatic increase in unrapid family helper. That is, people who work in family enterprises in unpaid form. At the moment, the PLFS shows us that 37.5% of women workers are unpaid, which is an increase from 32% in 2011-12 and 2017-18. তো এখানে এই বিষয়টাও নিয়ে এর আগেও আলোচনা হয়েছে যে আনপেড ওমেন ওয়ার্কার তাদের সংখ্যা 37.5% বেড়েছে, এবং 2011-12 থেকে 17-18 মধ্যে এটা 32% বেড়েছে এই অল্প সময়ের মধ্যে। ইফ ইউ লুক অ্যাট অনলি দ্য পেইড এমপ্লয়মেন্ট রেটে যদি দেখায়, পিপল আর ওয়ার্কিং অ্যান্ড গেটিং পেড ফর, আচ্ছা এটা উই রিয়েলি do not have any indication that real wages income and growing for most working family. তো রিয়েল ইনকামটা বাড়েনি এখানে, সেটাই বলতে চাওয়া হচ্ছে। যাই হোক, people who are working and getting paid for their work is only 48% for men and 30% for women. So we really do not have any indication that a real wages
ইনকাম আর গ্রোয়িং ফর মোস্ট ওয়ার্কিং ফ্যামিলি। সুতরাং পুরুষদের জন্য এটা অনলি 48% যারা পেইড ওয়ার্কার, তার মহিলাদের ক্ষেত্রে 13% যারা, তো এটা খুবই কম। দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ইজ showing us that real consumption grew at around 3% per annum. প্রতি বছর রিয়েল কনজাপশন যেটা সেটা 3% হারে বেড়েছে। ইয়েস, বাট হোয়াটস রিয়েলি হ্যাপেনিং, দ্যার ইজ এ ড্রামাটিক্যালি ইনক্রিজ কনজাপশন অফ দ্য টপ 10% to 15%, and this is widely documented. The fact is that whatever consumption we have in driven by the upper deciles, we also have many other indicators like the demand for mass consumption good and fast moving consumer good, they are hardly increasing. তো এখানে বলা হচ্ছে যে এটা ওভারঅল একটা তথ্য, ওভারঅল তথ্য যেটাতে দেখা যাচ্ছে যে 10 থেকে 15% কনজাপশান বেড়েছে, সেটা কিন্তু কিছু আপার ক্লাস, কিছু হাই ইনকাম যে গ্রুপ রয়েছে তাদের জন্য সেটা বেড়েছে অনেক বেশি, সেজন্য ওভারঅল এটাকে বেশি দেখাচ্ছে। তো আমরা যদি আরও একটু ভিতরে গিয়ে অন্য তথ্য বিশ্লেষণ করি তাহলে দেখব সেটা কিন্তু খুব বেশি বাড়েনি। তো যাই হোক, এরকম অনেক তথ্য তুলে ধরা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এইখানে একটা বিষয় আলোচনা করা হচ্ছে। নীতি আয়োগ সিইও আর্গিউস দ্যাট মোর পিপল আর স্পেন্ডিং অন আইটেম বিয়ন্ড জাস্ট বেসিক ফুড স্টাফ লাইক সিরিয়ালস ইজ নট দিস ইজ আ সাইন অফ ইকোনমিক প্রোগ্রেস। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যেটা এর আগেও বলা হয়েছিল যে খাদ্যদ্রব্যের জন্য যে খরচ সেটা তার পার্সেন্টেজটা কমেছে, অর্থাৎ মানুষ শুধুমাত্র আর বেসিক ইনকামের জন্য বেশি খরচ করছেন না, তাদের ডেভেলপমেন্ট হয়েছে বলে তারা আরও অন্যান্য কিছুতে খরচ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাবসলিউটলি, বাট দিস has to happen with an increase in income, right? This is not a surprise, and it certainly is valid. It's also true that there is much more mechanization, much less working, etc. You need to eat less cereals, and you should have a much more balanced and nutrients diet. But you know that a new United Nations report that just come out, and it says 74% of the Indian population cannot afford the minimum nutrient diet prescribed by the Food and Agriculture Organization for South Asia. So we are still very far behind. তো এখানে পরিবর্তে একটা তথ্য তুলে ধরা হচ্ছে যেটা ইউনাইটেড নেশনের একটা তথ্য, যেখানে বলা হচ্ছে 74% ভারতীয়, 74%, হিউজ পপুলেশন, তারা সঠিক যে নিউট্রিয়েন্ট, মিনিমাম নিউট্রিয়েন্ট যে ডায়েট সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের তথ্য। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো যাই হোক, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ পভার্টি লাইন সম্পর্কে, পজিটিভ নেগেটিভ দুটোভাবেই লেখা রয়েছে, তো এটা কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখানে সিএএ অ্যান্ড স্ট্যাটাস অফ জুডিশিয়াল প্রসিডিং, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি? কারণ আমরা জানি সিএএ এর ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তাদের সেই সমস্ত দেশ থেকে যারা সংখ্যালঘু অমুসলিম যারা, তারা এখানে এলে 2014 31 ডিসেম্বরের আগে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে 5 বছর টানা ভারতে বসবাস করলেই। তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, জুডিশিয়ালের ক্ষেত্রে বা আমাদের সংবিধান ভিত্তিতে যেটা, যে ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেশন করা যাবে না, এমন কোনো আইন থাকবে না যেটা ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেশন করে। তো সেইখানে এইটাকে কিভাবে পাশ করানো সম্ভব হলো, বা যেটা জুডিশিয়ারিতে কোনো সমস্যা তৈরি করলো না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটা নিয়েই কিন্তু মূল কন্ট্রোভার্সিটা চলছে বা চলে থাকে। তো সেই বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 4 years after Parliament passed the Citizenship Amendment Act 2019, the Ministry of Home Affairs notified the rule to implement the law on March 11. It fast-tracked citizenship for undocumented immigrant from 6 non-Muslim countries: Hindu, Sikh, Buddhist, Parsi, Christian and Jain from Pakistan, Afghanistan and Bangladesh. The CA is also under the challenge before the Supreme Court, with several petitions moving fresh pleas seeking a stay on the implementation of the rule. তো স্বাভাবিকভাবে এটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেক কেস রয়েছে। Or the implication of CA in December 2019, Parliament passed an amendment to the Citizenship Act 1955, introducing a new provision to Section 2, Clause 1, Clause B, which defines illegal migrant. Accordingly, undocumented immigrant who entered India on or before December 31st, 2014, and whom the central government has exempted under the Passport Act 1920
or the Foreigner Act 1946 would be eligible for citizenship under 1955 Act. তো যাই হোক, এখানে মূল বিষয় এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল সেখানে একটা নতুন প্রভিশন যোগ করা হয়েছে, সেকশন 2 ক্লজ 1 ক্লজ বি, যেটা ইলিগাল মাইগ্রেন্ট সম্পর্কে বলা আছে এবং তার সাথে বলা আছে যে ডিসেম্বর 31, 2014 আগে যারা এসছে 6টা কমিউনিটি থেকে এক্সেপ্ট মুসলিমস, এই 3টে কান্ট্রি থেকে, তারা এলে কিন্তু সিটিজেনশিপ পাবে। তো এটা নিয়ে বলা রয়েছে এখানে। However, certain tribal regions, Assam, Meghalaya, Mizoram, Tripura, were exempted from the legislative ambit to access this protected areas, and inner line permit is needed from the concerned state government. তো এখানে এক্সেপশন কোথায় রয়েছে? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। কারণ এই জায়গাতে কিন্তু ইনার লাইন পারমিট লাগে। কিছু জায়গা রয়েছে যেখানে প্রবেশ করতে গেলে পারমিশন প্রয়োজন হয় স্টেট গভর্নমেন্টের কাছ থেকে, তো সেইখানেই সেই জন্য এক্সেপশন করা রয়েছে। A key concern is that when viewed in combination with the proposed All India National Register of Citizen in RIC, the CAA has the potential to disproportionately impact Muslim residing in India. In the event of people being excluded from RIC, non-Muslim may have an opportunity to get included through the CAA, while it may be denied to Muslim. That is most important. That is most important. কারণ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এর ক্ষেত্রে যদি দেখা যায় যে মুসলিম কমিউনিটি বাদে অন্য কোনো কমিউনিটি তাদের হাতে লিগ্যাল ডকুমেন্ট কিছু নেই, তারা ভারতে আছেন, তো তাদের ক্ষেত্রে মুসলিমরা কিন্তু ছাড় পাবেন না, অন্য কমিউনিটিরা ছাড় পেয়ে যাবেন। তো এইখানে এই প্রশ্নটা তোলা হয়েছে। সুপ্রিম কোর্ট monitored national register of citizen that took place in Assam in 2021 left out over 90 lakh people from the citizenship register. তো এনআরসির ক্ষেত্রে আসাম 2021 যেটা, সেক্ষেত্রে 19 লাখ পিপল তারা কিন্তু সিটিজেনশিপ রেজিস্টার থেকে বাদ চলে যাবেন। On May 28, 2021, the Union government issued an order under Section 16 of the 1955 Act granting district collector in 5 states with high migrant population the power to grant citizenship to group identified in the 2019 amendment in this 2020 annual report. Minister of Home Affairs stated that the 2021-1414 citizenship certificates were granted under CAA provision. However, after petition was filed alleging that this order was a rush to implement CAA, the MHA contended before court that is order had no relevance whatsoever with the CAA and that is merely delegated the power by registration to the local authority in particular states. With the newly notified rule, the center has eased the process of granting Indian citizenship to member of the specified community by excluding the requirement of a valid passport of their origin countries to valid visa from India. Instead, any document that shows one of the parent, grandparent, or even great grandparent of the applicant was from this country is sufficient to provide their nationality. Accordingly, a certificate issued by an elected member of a local body can be a replacement for a visa. তো যাই হোক, এখানে নিয়মগুলোর কথা বলা হয়েছে যে বর্তমান সময়ে কোনো ভ্যালিড পাসপোর্ট বা কোনো কিছুরই প্রয়োজন নেই, কোনো ডকুমেন্ট, শুধুমাত্র তার গ্র্যান্ডপ্যারেন্ট, গ্রেট গ্র্যান্ডপ্যারেন্ট যে কেউ একজন এই দেশে বাসিন্দা হলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, এখানে অনেক ডিটেল আলোচনা করা রয়েছে। মূল যে বিষয়টা সুপ্রিম কোর্ট রেসপন্ড, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা মূল ইস্যু। সুপ্রিম কোর্ট কী বলেছে না, calling the CAA a begin piece of legislation, the center is its affidavit before the Supreme Court said that it seeks to provide amnesty to specific communities from specified country with a clear cut-off date. It highlighted that the law does not in any manner affect the legal, democratic or secular right of any Indian citizen. তো এটা একটা স্পেসিফাইড কান্ট্রির এবং স্পেসিফাইড ডেট উল্লেখ করে এই নিয়মটা তৈরি করা হয়েছে, এবং that the law does not in any affect the legal, democratic or secular right of any Indian citizen. তো কোনো ইন্ডিয়ান সিটিজেনের কোনো রাইট কিন্তু সিএ এর মাধ্যমে চলে যাবে না, এটা এখানে বলা হচ্ছে। দ্য এফিডেভিট ফার্দার স্টেটেড দ্যাট দ্য narrowly tailored legislation was passed to tackle a specific problem, that is the prosecution on the ground of religion is the light of undisputed theocratic constitutional position in the specified countries, the systematic functioning of the state and the perception of fear that may be prevalent amongst minorities as per the de facto situation in the country.
তো এখানে ওই বিষয়টাই বলা হচ্ছে যে পার্টিকুলার একটা কমিউনিটি সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। December 18, 2019, a bench comprising former Chief Justice of India, A.C. Bobde, refused to say that the operation of the law and instead suggested that the government publicize the actual intent is the act. The court rejected a similar plea for stay on January 2020 by undercounting that it needs to hear the government first. তো এখানে এই সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে যে সমস্ত কেস ফাইল হয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কেসগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। October 6, 2020, the bench comprising former Chief Justice Uday Umesh Lolit passed an order stating that the final hearing in the case would begin on December 6, 2022. However, the case has not been listed since then. As per the Supreme Court website, the petitions are correctly relisted before a bench headed by Justice Pankaj Mittal. তো এটাকে কেসটা এখন ওঠেনি, সেই কেসটাকে পরবর্তীকালে তোলা হবে। Why are petitioners seeking a stay on this rule? The IUML and other have moved the top court seeking a stay on the rule notified March 11. They have pointed out how the center had earlier advertised a push for a stay of the CA in Supreme Court nearly 5 years ago by arguing the rule had not been firmed. It had also been highlighted that the rule have done away with the tried scrutiny of application for citizenship by direct collector on the ground. The recommendation of state government as to the wisdom of granting citizenship. They said that government ought to have waited for a final decision from the Supreme Court before implementing the rule. তো যেহেতু ফাইনাল ডিসিশন এখনো আসেনি, অনেক ব্যক্তি চাইছেন এটাতে এখন স্টে থাকুক। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্ট এখনও যেহেতু ফাইনাল ডিসিশন জানায়নি, সেজন্য এটাতে এখন স্টে থাকাটা উচিত। যাই হোক, কন্ট্রোভার্সি রয়েছে, বিভিন্ন বিষয়ে কন্ট্রোভার্সি, এটা নিয়ে পরবর্তীকালে আমরা আরও ডেভেলপমেন্ট দেখতে পারবো। বর্তমান ভোটের আবহে খুব বেশি এটা নিয়ে চর্চা হচ্ছে না, যদিও বিভিন্ন জায়গাতে লেখালেখি হচ্ছে এরকম। তো ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবো। এক দেশ এক ভোট নিয়ে বাংলাতে এখানে কিছু বলা রয়েছে। এই সুপারিশ রূপায়ণ হলে কী হবে? রাজ্যগুলিতে অকাল বিধানসভা ভোট হবে। পশ্চিমবঙ্গ নিয়মাফিক 2026 সালে বিধানসভা নির্বাচন, ওই আইন রূপায়িত হলে 2019 সালে ফের লোকসভা সহ বিধানসভা নির্বাচিত পশ্চিমবঙ্গে। এটি ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন। ওই সংশোধনের ন্যূনতম 1/3 রাজ্যে পাশ করাতে হবে। তো ভোটার তালিকা তৈরির সংবিধান সংশোধন প্রয়োজন, যেহেতু এটা রাজ্যেরও ইস্যু, রাজ্যে পাশ করাতে লোকসভা বিধানসভার 100 দিনের মধ্যে পঞ্চায়েত ভোট করাতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন, যা পাশ করাতে হবে ন্যূনতম দেশের অর্ধেক রাজ্য থেকে। তো এই সমস্ত পরিবর্তন কিন্তু করতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে আরও ডিটেলে অনেক কিছু দেখতে পাবো। ভারত চীন সংঘর্ষের আশঙ্কা আমেরিকার গোয়েন্দা রিপোর্টে। তো এটা একটা গুরুত্বপূর্ণ গম্ভীর বিষয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন বড় ধরনের সংঘর্ষ জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলো আমেরিকার গোয়েন্দা সংস্থা। সত্যের খবর, শুধু ভারত নয়, অন্যান্য দেশের মাটিতেও চীন তাদের ঘাঁটি করতে সক্রিয়। তার মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কার নাম বিশেষ উল্লেখ করে রিপোর্ট বলেছে বেজিংয়ের উদ্দেশ্যই হচ্ছে শক্তির হ্রাসফলন, চীনের স্বার্থকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেয়। তো যাই হোক, প্রসঙ্গত চীন সীমান্তে বাড়তি প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে ভারত। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। চীন সীমান্তে 10,000 সেনা মোতায়েন করেছে। আমেরিকার রিপোর্ট, ভারত এবং পাকিস্তানের সীমান্ত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা 2021 সালে সংঘর্ষ বিরতি চুক্তি পুনর্বীকরণের পর ঝড়ের বেগে স্তব্ধতা দেখা যাচ্ছে। আপাত শক্তির মধ্যে ভারত ও পাকিস্তান কেউই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে মেরামত করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ভারত ব্যস্ত থাকছে ঘরোয়া রাজনীতির অগ্রাধিকার নিয়ে, আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে। পাকিস্তানের হাবুডুবু খেয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে। চীন প্রসঙ্গে বলা হচ্ছে 2020 সালের পর থেকে ভারত চীন কোনো রকম আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়নি ঠিকই, কিন্তু বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। মানে সামান্য বিচ্ছিন্ন কোনো হাতাহাতি ঘটনা পরিণত হতে বড় মাপের যুদ্ধে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মোদি গত সপ্তাহে 13,000 ফুট সুড়ঙ্গের উদ্বোধন করেছেন অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে দ্রুত সেনা অস্ত্রশস্ত্র পৌঁছানো সম্ভব ইত্যাদি ইত্যাদি। এই সব জিনিস নিয়ে এখানে বলা রয়েছে। যাই হোক, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, বা অন্যান্য পেপারেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসেনি। বাংলা এডিটোরিয়ালেও খুব ভালো সেরকম কিছু লেখা নেই। তো আজকের এডিটোরিয়াল ডিসকাশন, নিউজ ডিসকাশন এখানে করছি। নমস্কার, ধন্যবাদ।